যেভাবে প্রতিপক্ষকে অসভ্য গালিগালাজ করেন, আমি আপনাকে বলি ওটা হামলা তো না, এই হামলা যে লাঠি দিয়ে পিটানোর হামলা, যে ডিম্বের হামলায় যে উত্তরণ হয়েছে, এই জন্য বাংলাদেশের মানুষকে আমি স্যালুট জানাই। এটাকে শুধুমাত্র যদি আমরা এত ছোট করে দেখাই যে ডিমের হামলা, এটা আসলে একটা জাস্টিস টু দেম। অনেক উন্নত হয়েছে বাংলাদেশের সংস্কৃতি, তার প্রতিপক্ষকে যে ডিমে দিয়ে হামলা করেছে। ওটা আপনি আলাদা ডিসকাশন, আমি আলোচনাটা সেটা দিয়ে শুরু করেছি। আলোচনাটা কিন্তু এখানে নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতি ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন করেই যাব। থাকবে মত এবং ভিন্ন মতের শ্রদ্ধা। স্টার নিউজ কড়া আলাপের সঙ্গে শান্তা শার্লি। আজ কড়া আলাপে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। শুরুতে তাদের সাথে পরিচয় করে দিতে চাই। আমার ঠিক বাঁ দিকে রয়েছেন মোশাররফ আহমেদ ঠাকুর, শিক্ষক এবং বিএনপি নেতা, এবং রয়েছেন তাহসিন রিয়াজ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। দুজনকেই স্বাগত জানাচ্ছি কড়া আলাপে। শুরুতে আজ কড়া আলাপে যে বিষয়টি নিয়ে আমাদের আলোচনাটা শুরু করতে চাই, যে ঝিনাইদহে শুক্রবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারির ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। এই ঘটনায় অন্তত 3 জন আহত হয়েছেন। মোশাররফ আহমেদ ঠাকুর, শুরুতেই আপনার কাছে আসতে চাই। এনসিপি নেতারা যে অভিযোগ করেছেন, ঝিনাইদহ জেলা ছাত্রদল এবং যুবদলের শীর্ষ নেতারা সরাসরি তার উপরে হামলা করেছেন, ডিম নিক্ষেপ করার ঘটনাটি তারাই ঘটিয়েছেন। ধন্যবাদ। একজন শিক্ষক এবং দায়িত্বশীল বিএনপি নেতা হিসেবে আপনি কি আসলে শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ড হিসেবে এটাকে দেখেন কিনা? ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপরবিজ্ঞ আলোচক, আমার অত্যন্ত প্রিয় তাহসিন রিয়াজ। দেখুন, আমি আপনাকে বলি যে আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, ল পড়েছে। তো বাংলাদেশে শিষ্টাচার আপনি 69, 68, 67 থেকে 70 পর্যন্ত 3 জন এরা ছিল পাঁচপাট্টু বলতো আর কি। মানে এরা ফার্স্ট পার্ট, মানে টু, এরা কয়জন যে মুনায়েম খানের ছাত্র সংগঠনের গুন্ডারা ছিলেন, তারা গলায় সাপ নিয়ে ঘুরতেন এবং এদের জন্য লাকড়ি ব্যবস্থা থাকতো পেছন থেকে সাপ্লাই দেওয়ার জন্য, মানে গজারি লাকড়ি, এটি দিয়ে মারামারি হইতো। স্বাধীনতার পরে এটার উত্তরণ হয়, এটা অস্ত্রে, আগ্নেয়াস্ত্রে রূপান্তরিত হয়। তারপর আবার এটা কমে যায় 70-এর দশকের শেষের দিকে, আবার 80-এর দশকের মাঝামাঝির পরে আবার এটা ফিরে আসে। আবার 91 সাল থেকে আবার এটা ইয়াতে ফিরে আসে, লাকড়ি দিয়ে মারামারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইবারও দেখবেন যে আমাদের 16ই জুলাইয়ের আগে, ছাত্রলীগ বিতাড়িত হওয়ার আগে যে মারামারিগুলি হয়েছে, ডিম্ব নিয়ে কেউ কাউকে হামলা করেনি। আচ্ছা, মানে আপনি এটাকে হামলা হিসেবে দেখছেন? আমি হামলা মনে করলাম। ডিম্ব নিয়া, এই যে ডিম নিয়ে যে হামলা, এটা আপনি অবশ্যই বলবেন যে গত 70 বছরের মধ্যে এই প্রথম এইটা যে অনেক উন্নত হয়েছে বাংলাদেশের সংস্কৃতি, তার প্রতিপক্ষকে যে ডিমে দিয়ে হামলা করেছে। এবং এটা আমরা শুনতাম ওয়েস্টার্ন কান্ট্রিতে, আমেরিকাতে, ইউকেতে, ফ্রান্সে, ইটালিতে শুনতাম যে এরা প্রতিপক্ষকে ডিম্ব নিক্ষেপ করে। তো বাংলাদেশে যে এতটুকুন উন্নতি হয়ে যাবে, আমি 5ই আগস্টের পরে যে নাসিরউদ্দিন পাটোয়ারি যেভাবে কিস্তি খেউর কাটেন, যেভাবে প্রতিপক্ষকে অসভ্য গালিগালাজ করেন এবং তাকে যে ডিম নিয়ে হামলা করছে, বাংলাদেশের মানুষের ধৈর্য, সহিষ্ণুতা, আমি তো মনে করি একটা অন্য লেভেলে, একটা ভিন্ন মাত্রায় পৌঁছে গেছে। বাংলাদেশের মানুষকে স্যালিউট করা উচিত। আপনাকে একটা ছোট্ট ঘটনা বলি।
ঘটনাটা হচ্ছে যে লালমনিরহাটে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু তিনি তার পিতার প্রতিষ্ঠিত কলেজে অধ্যাপনা করেন, টিচারকে অধ্যক্ষ হিসাবে কাজ করেন দীর্ঘকাল ধরে। এবং আমি আজকেও আমার বাসায় একজন গৃহকর্মী আছে, লালমনিরহাট বাড়ি, তাকে জিজ্ঞেস করলাম যে লালমনিরহাটে আসাদুল হাবিব দুলুর চলাফেরা কেমন। সে বলল উনি তো রিক্সা ভ্যানে করে, রিক্সা ভ্যান যে আছে রিক্সা ভ্যানে করে চলাফেরা করেন এবং কোনো বিয়ে বাড়িতে গেলে আরও 4-5 জন ওনার ভ্যানে উঠে নিয়ে যান। তো আমি বললাম সে কি মাফিয়া? বলল আল্লাহ মামা কি বলেন, উনি তো দেবতা। তো সেই লোকটাকে আসাদুল হাবিব দুলু বাংলাদেশে অন্য কে কীরকম আছে, আমি আসাদুল হাবিব দুলুকে বলি উনি শেখ হাসিনার সময়, ফ্যাসিস্ট হাসিনার সময়, হাসিনা যখন তিস্তা নিয়ে কোনো সমাধান করতে পারছে না, তখন আসাদুল হাবিব দুলু লক্ষ লক্ষ মানুষ নিয়ে একটা অনুষ্ঠান করেছেন, কয়েকটা, সেটার নাম হচ্ছে জাগো বাহে তিস্তা বাছাই। আচ্ছা, তো এই জাগো বাহে তিস্তা বাছাই এই আন্দোলন করে আসাদুল হাবিব জাতীয় নেতা হয়েছেন। তাকে যখন তার এলাকায় গিয়া বলে যে আসাদুল হাবিব দুলু হচ্ছে মাফিয়া, তখন ওখানকার মানুষ যে দাঁতে দাঁত চেপে যে নাসিরুদ্দিন পাটোয়ারি যে কিছু করে নাই, এই জন্য লালমনিরহাটের মানুষকে, রংপুরের মানুষকে অন্তত স্যালুট দেওয়া উচিত। আচ্ছা, মোশাররফ আহমেদ ঠাকুর, তারপরও একটি হামলাকে আপনি কি আসলে সমর্থন করতে পারেন কিনা? ছাত্রদলের আমি আপনাকে বলি ওটা হামলা তো না, এই হামলা যে লাঠি দিয়ে পিটানোর হামলা, যে ডিম্বের হামলায় যে উত্তরণ হয়েছে, এই জন্য বাংলাদেশের মানুষকে আমি স্যালুট জানাই। জি, ধন্যবাদ। তাহসিন রিয়াজ, আপনি এই ডিম দিয়ে হামলা করাকে হামলা হিসেবে দেখেন কিনা, এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি মোশাররফ ঠাকুর ভাই, আমার অত্যন্ত শ্রদ্ধার, ভালোবাসার, এবং যারা আমাদেরকে দেখছেন। দেখুন, প্রথমত এখানে একটা ফ্রেমিংয়ের প্রবলেম আছে, ডোন্ট টেক মি আদারওয়াইজ। প্রথমত এখানে শুধুমাত্র ডিম দিয়ে হামলা হয় নাই, দ্যাট শুড বি আন্ডারস্ট্যান্ডেবল। কেন দেখেন, ওইখানে 7 থেকে 8 জন রক্তাক্ত হয়েছে, কিন্তু আপনি ফুটেজগুলো এখন দেখেন, আপনারা তো নিউজ করেছেন, রক্তাক্ত হয়েছে, তাদেরকে রীতিমতন বাজেভাবে পেটানো হয়েছে। আপনি এখন সার্চ করতে পারেন, ভিডিও আছে আমাদের পেজগুলোতে, নাসিরউদ্দিন 3 জন আহত হয়েছে, 3 জন আহত হয়েছে, মানে 3 জন আহত হয়তো মানে একভাবে আপনাদের কাছে এসছে, আমাদের কাছে রিপোর্ট অনুযায়ী অলমোস্ট 7 থেকে 8 জন, এবং 3 জন খুব গুরুতরভাবে আহত হয়েছে। তাহলে এটাকে শুধুমাত্র যদি আমরা এত ছোট করে দেখাই যে ডিমের হামলা, এটা আসলে একটা জাস্টিস টু দেম। ধরেন কেমন, এই কালচার তো আমরা কেউই চাই না, এখানে মোশাররফ ঠাকুর ভাই আছেন, কেউই চাওয়ার কথা না। যেমন ধরেন কোনো এক জায়গায় একটা মানুষের গা থেকে রক্ত ঝরছে, 2টা চিত্র প্যারালাল, একটা মানুষের গা থেকে রক্ত ঝরছে, তার পাশে আরেকজনের গায়ে ধরেন হামলা করা ডিম লেগে আছে, কিন্তু নিউজটা হলো শুধু ডিম নিয়ে। এটা একটা বিরাট ইনজাস্টিস, বিরাট। আচ্ছা, দেখেন এটা কি হয় জানেন, এটা হয় একদম পুরো লেন্সটাকে দেখেন, আপনি একটা রক্তাক্ত মানুষকে দেখছেন না, দিস ইজ ভেরি আনফর্চুনেট। আমি আপনার কথা বলছি না, ইন জেনারেল এই রক্তাক্ত মানুষকে দেখা লাগবে আমাদের। এই রক্তাক্ত মানুষগুলোকে তো বাংলাদেশের রাজনীতিতে কি হয়, ইমিডিয়েট এটা সার্কাজমে চলে যায়। দেখেন, আমি কোনো দলের হয়ে বলছি না, একদম আমি ইন জেনারেল বলছি। ধরেন আজকে যদি এখানে বিএনপির কেউ থাকতো, এটা হইলে আমি এটার প্রতিবাদ করতাম। এখানে দলমত নির্বিশেষে যেই হয়তো আমি প্রতিবাদ করতাম, কারণ একটা নিউজ এজেন্সি হিসাবে আমার দেখা দরকার কার গা থেকে রক্ত ঝরছে, ওইটা ইম্পর্ট্যান্ট আমার কাছে, ওইটা নিউজ হওয়া উচিত, ওইটা নিয়ে কথা বলা উচিত। এবার আসি দ্বিতীয় প্রসঙ্গে। দেখেন, মানে পরমত সহিষ্ণুতা, এটা একটা বিরাট গণতান্ত্রিক উদারতার ইস্যু। আপনি নাসিরউদ্দিন পাটোয়ারির অনেক মন্তব্য আপনার ভালো না লাগতে পারে, আমারও ব্যক্তিগতভাবে ভালো না লাগতে পারে, দ্যাটস ভেরি ওকে, ইটস ওকে। আপনি প্রতিবাদের ভাষা আছে, কি ভাষা হতে পারে? প্রতিবাদের ভাষা হচ্ছে, আপনি দেখেন বাইরে আমরা কি দেখি, ইউএন পার্লামেন্টে ইউএনের অধিবেশন চলে, সেটার নিচে হাজার হাজার সংগঠন, কোনো মায়ানমারের কোনো একটা সংগঠন, প্যালেস্টাইনিয়ান কোনো সংগঠন, বাহরাইনের কোনো সংগঠন, তারা বসে নিচে প্রতিবাদ করে। পাশ থেকে তাদের প্রাইম মিনিস্টার যায়, তারা প্ল্যাকার্ড উঠায় তাকে ফ্যাসিস্ট বলে দেখায়,
তার নামে তির্যক মন্তব্য করে, তাকে রীতিমতো নাস্তানাবুদ করে। তির্যক কিন্তু- মন্তব্য, কিন্তু অসম্মানজনক এটা মন্তব্য, হাতাহাতির দুটির পর্যায়ে মধ্যে যায় না। পার্থক্য আপনি দেখেন? কারণ যে অভিযোগগুলো বারবার আসছে হ্যাঁ। যে অনেক সিনিয়র নেতাকর্মীর বিরুদ্ধে যারা অনেক বছর ধরে রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে যে শব্দগুলো ব্যবহার করেছেন, এটা আসলে রাজনৈতিক আদব কায়দার মধ্যে পড়ে কিনা, এই প্রশ্নটা কিন্তু আসে। অ্যাঙ্গেলটা ওইটা না, অ্যাঙ্গেলটা ধরেন আদব কায়দার মধ্যে পড়ে না, ধরে নিলাম এটা হাইপোথিসিস, তাই বলে আপনি তাকে মারবেন? এটা কোন আইন? ওটা আপনি আলাদা না, discussion। আলোচনাটা আমি কিন্তু এখানে। আলোচনাটা সেটা দিয়েই শুরু করেছি। আলোচনাটা কিন্তু এখানে, দেখেন পয়েন্ট এইখানে। তার মানে আপনি তাকে মারবেন? তাহলে আপনি না বললেন মব কালচার বন্ধ করে দিবেন আপনি? অবশ্যই না। তাহলে এইখানে তাহলে আপনাকে আপনি আমার মব একটা কালচার, প্রশ্ন রয়েছে। না আমি একটু শেষ করি। আপনি মব কালচার বন্ধ করে দিবেন, আপনি তার নামে মানহানি মামলা করেন নাই কেন? না আপনাকে, আপনার মামলা তো নেওয়ার কথা, আপনি তো সরকার দলে আছেন। নাসিরউদ্দিন পাটোয়ারির মামলা না হয় লম্বা সময় নেয় নেই, তাকে থানায় আবার গিয়ে পরবর্তী সময় হামলা করে। দেখেন অনেকগুলো ঘটনা আমরা স্কিপ করে ফেলছি, কিন্তু আমরা একদম ডিম ফোকাস হয়ে হ্যাঁ, গেছি। মামলা নেওয়া হয়। দিস ভেরি আনফরচুনেট। একটা রাষ্ট্র, যেই রাষ্ট্রে একটা জি, গণতান্ত্রিক আমি এই প্রসঙ্গে সরকার আছে, আসতাম, আমি মোশাররফ বলি, আহমেদ ঠাকুরের একটা কাছে। রাষ্ট্র, যেই রাষ্ট্রে একটা গণতান্ত্রিক সরকার আছে, যেই রাষ্ট্রের মানুষ এই গণতান্ত্রিক সরকারকে বিগত 18 বছর পর তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করলো, আমরা এটাকে চেয়ার করলাম। এইরকম একটা সরকার ক্ষমতায় থাকা অবস্থায় সেখানে একটা থানায় মামলা নেওয়া হয় না, এবং সেই থানায় তাদেরকে রীতিমতন হামলা করা। ক্যান ইউ ইমাজিন দিস? ইজ ইট আ জোক? ইজ ইট আ জোক? ইটস নট আ জোক। আপনি এগুলোকে নর্মালাইজ করতে পারবেন, এটা রিভার্স করবে। এটা নর্মালাইজিং এর ইস্যু না। আপনি মামলা নিতে পারতেন, ইটস ভেরি ওকে। কেন, মানে কি কি শক্তি আপনাকে মামলা নেওয়া থেকে বিরত রাখলো? ইটস আ বিগ কোশ্চেন। তার মানে ওইখানকার ওই থানার ওসি বায়াস, ওইখানকার সার্কেল এসপি বায়াস, নাহলে তার তো একটা ভয় আছে। ধরেন আমি আপনার কাছে বললাম যে আমার এখানে 3 জন লোককে মেরে রক্তাক্ত করছে, আপনি মামলাটা নিতে চাচ্ছেন না, আপনি স্বাধীন না পরাধীন? আপনি পরাধীন। এই কোশ্চেনটা করি আসেন আমরা। আর নাসিরউদ্দিন পাটোয়ারির ব্যাপারে আমরা একটা কথা খুব জেনারেলি বলছি, ইউ হ্যাভ অল দি ওয়ে, গো, কোনো সমস্যা নাই তো। আপনি নাসিরউদ্দিনের মুখ বন্ধ করতে চান না? সে ধরেন সে কি বলছেন, আপনার শব্দটা আমি ভুলে গেছি, ধরেন সে আদব কায়দা বহির্ভূত কথা বলে, আচ্ছা আদালতে যান, মানহানি মামলা করেন, কেন করেন নাই? ইটস ওকে তো ভাই। আপনি নাসিরউদ্দিন পাটোয়ারিকে আটকানোর সুযোগ আছে না? বাংলাদেশে আইন আছে তো? না, নাই। আপনি কি করলেন? আপনি তাকে মারলেন, এবং মারার পর ব্যাক টু ব্যাক ঘটনাগুলো এবার আমার কাছ থেকে শুনেন। 3 জন রক্তাক্ত হলো। ডিম ভুলে যান। ডিম এখানে কি জানেন? ডিম এখানে এই হামলাটাকে নর্মালাইজ করার একটা ওয়েপেন। আমি এটাকে ডিম হিসাবে দেখতে চাই না। এই ডিম, এই সার্কাজম যে এখানে ঢুকাইছে, সে আপনাকে শিওরলি বলি তারা আপনার আমার উপর হামলাকে সামনে এই ডিম দিয়ে জাস্টিফাই করবে। জি, ডোন্ট গো ইন দিস ওয়ে। আমি জাস্ট ব্যাক টু ব্যাক ঘটনাগুলো বলি। 3 জনকে হামলা করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, অলমোস্ট 8 থেকে 9 জন বাজেভাবে আহত হয়েছে। ঘটনার চক্রে নাসিরউদ্দিন পাটোয়ারি থানায় গেছে, তার মামলা নেওয়া হয় নাই, ওই থানায় আবার হামলা করা হয়েছে। এই সিনারিগুলো গণতন্ত্রের জন্য ভালো না। আর নাসিরউদ্দিন পাটোয়ারির ভুল থাকবে, নাসিরউদ্দিন পাটোয়ারির কথায় আপনি আক্রমণ ফিল করবেন, নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যে আপনি যদি ক্ষতবিক্ষত, যদি আপনি জর্জরিত হন, আপনার কাছে যদি এতই খারাপ লাগে, আপনি যান ডেমোক্রেটিক মানদণ্ডে প্রশ্ন করেন আদালতকে যে নাসিরউদ্দিন পাটোয়ারি এই বক্তব্য দিতে পারে কিনা। এটার একটা আলোচনা আছে, আপনি আমাকে সুযোগ দিন, আমি আলোচনাটা করব। কতটুকু মন্তব্য আপনি করতে মোশাররফ আহমেদ পারেন? ঠাকুর, আমি আপনার কাছে আসি যে আপনি কিছুক্ষণ আগে আমি তাহসিনকে একটা ছোট কোয়েশ্চেনের আনসার নিয়ে আসছি। আচ্ছা, এই নাসিরউদ্দিন পাটোয়ারি কক্সবাজারে গিয়ে বলেন সালাউদ্দিন আহমেদকে মাফিয়া, শিলং ফেরত মাফিয়া, জায়গা দখল করে, স্পেসিফিক্যালি বলছেন উমুকের জায়গা দখল করে, ঘ্যাট দখল করে, এই করে কথাগুলো একবারে মিথ্যা বানোয়ার। এবং সালাউদ্দিন আহমেদ তাকে আবার ফেরত আসার ব্যবস্থা করে দিতে হলো। নাম্বার 2, এই যে জায়গায় যান, মানুষের খোঁজ খবর না নিয়ে যে এগুলো বলেন, যে তো এইটা কি এনসিপির শিষ্টাচারের মধ্যে পড়ে? যে এই যে কথাগুলি যে বলেন উনি, এইটা মামলা তো আমি উনার মুখ আছে আর আমার পাবলিক আছে, সব জনগণকে তো আমি থামিয়ে রাখতে পারি না। সব জনগণ যারা আমারে ভোট দিয়েছে, আমাকে যারা ভোট দিয়েছে, যারা ভোট কেউ একজন মুখে যদি প্রতিবাদ করে, আমি কথাটা শেষ করি, যারা আমাকে সবাই ভোট দিয়েছে, এরা আমার প্রতি আবেগ রাখে, কিন্তু এরা সবাই আমার দলের না।
আমি এদের সবাইকে নিয়ন্ত্রণ করতে পারি না। তো এই ক্ষেত্রে যদি পাবলিক যদি মাইট দেয় তো উনি গিয়ে মামলা করবেন। আমি আবেগ আমি রেখে আমি কারো উপর ঝিনাইদহ লোকজনকে আক্রমণ বলবো করাকে তো মামলা আমরা করেন, মামলা নেন, অবশ্যই সমর্থন করতে পারি। মামলা নেন, মামলা নেন। ঠাকুর ভাই, কিন্তু মোশাররফ এইভাবে আহমেদ কথা ঠাকুর, বললে, কেউ যদি এইভাবে কথা আপনার বললে দলের লোক পাবলিক, আবেগ আমার রেখে- দলের দল ছাড়ার লোক নাই। হ্যাঁ, ঠিক আছে, আমার আপনি দল সাধারণ ছাড়ার লোক মানুষের নাই, কথা বলছেন। আমাকে পছন্দ করে। সাধারণ মানুষ যদি তাকে অপছন্দ করে সে কারণে তার উপর আক্রমণ চালায়, আপনাদের দায়িত্ব হচ্ছে তাকে সুরক্ষিত না, করা। আমার দায়িত্ব না। যিনি এইরকম বাজে কথা বলবেন ওইটা ওর দায়িত্ব, নিজ দায়িত্বে সে বলবে। তাহলে তো আইন নাই বাংলাদেশে, ও নিজ দায়িত্বে বলবে। তাহলে তো আর আইন থাকলো না। ওর পুলিশ ওকে ডাকুক, না করছে নাই তো বিন। তাহলে তো আইন থাকলো না ভাই। তাহলে তো এটা না, না। মব ভায়োলেন্সের মধ্যে আরে, পড়ে গেল। what bloody mob যদি- violence? যদি সরকার যে এটাকে প্রশ্রয় দেয়, আপনি আমাকে আমার এলাকায় এই তো আমি তো মনে করি ঝিনাইদহতে যে ঘটনা ঘটছে এটা খুব ছোট ঘটছে, আরো বড় তো হতো। আরো বড় বড় হওয়ার কথা ছিল। বাংলাদেশের 5ই আগস্ট যদি না হতো, 24-এর 5 আগস্ট যদি না হতো, এটা তো বাংলাদেশের কালচারে আরো বড় হওয়ার আচ্ছা কথা। আমাকে একটা কথা বলেন, নাসিরউদ্দিন পাটোয়ারির মামলা কেন নেওয়া হলো না? সবকিছু আমি বুঝলাম, আমরা আমি যদি এই এখনো দিকে যাই। আমি এখনো দলের পক্ষ থেকে বলবো ওই পুলিশ প্রশাসনকে যে এটা 5ই আগস্টের বাংলাদেশ না, এই ঘটনায় নাসিরউদ্দিন পাটোয়ারির মামলা নেন, মামলা নেন। এবং এই নাসিরউদ্দিন পাটোয়ারি উনি বলবেন, জনতা উত্তর দিবে, এই জনতার বিরুদ্ধে মামলা নেবেন। কিন্তু আচ্ছা। ঠাকুর ভাই, আমি জাস্ট একটু বলি, আপনি প্রশ্নটা যথার্থ করছেন। দেখেন, এই জায়গাটাই কিন্তু আমরা হেরে গেলাম সবাই, সামগ্রিকভাবে আমরা পরাজিত হচ্ছি। হারি নাই তো। না না, আমি একটু বলি। আজ পর্যন্ত কেউ নাহিদ ইসলামরে মাফিয়া বলছে? না না, আমি একটু বলি। আজ পর্যন্ত যে 6 দিনে 28 বার হেলিকপ্টার চড়েছে, ঠাকুর ভাই আমি একটু বলি। 6 দিনে আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে মাফিয়া বলছে? না না, আপনি বলেন না, আমি একটু বলি, আমি একটু বলি ভাই। আসিফ মাহমুদ সজীব ভুইয়া বাংলাদেশের বড় হাউস, সবচেয়ে বড় হাউস, যে সেই হাউসে প্রতি সপ্তাহে যাইতো, গিয়ে সালাম করে টাকা নিয়ে আসতো। আমি বললাম, তারপরে মাফিয়া বলি নাই। আচ্ছা, সমস্যা নেই, আপনি বলেন না, এটা তো আপনার উদারতা। ধরেন আমরা না হলে কম উদার। হ্যাঁ, আমি তো কেন বলবে? আমি বলি আমরা না হয় কম তাসিন উদার। রিয়াজ তো বলে নাই, না না, নাহিদ ঠাকুর তো ভাই বলে নাই, ঠাকুর ভাই নাহিদ তো বলে নাই, হাসনাত আব্দুল্লাহ তো কোনদিন বলে নাই আচ্ছা, আমি একটু- যে এরা মাফিয়া। আমি একটু বলি ঠাকুর ভাই, আমি একটু বলি। ধরেন আমরা না হয় কম উদার, আমরা না হয় অগণতান্ত্রিক ছিলাম, আমরা না হয় মব স্টার ছিলাম, না, কিন্তু আমি তা তো বলি না, নাই। আমি বলি, একটু বলি, কিন্তু একটা ঘটনাটা কি ছেলে হলো? বাংলাদেশ, সে একটা ছেলে বাংলাদেশকে, সে বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের কালচার সবকিছুকে ধ্বংস করে দিবে একটা ছেলে। আচ্ছা আমি একটু তাসির বলি, রিয়াজ, আমি একটু বলি, বলেন। আমাকে একটু বলতে দেন। দেখেন প্রবলেমটা কোথায়, প্রবলেমটা হচ্ছে আমরা কোথায় হেরে যাচ্ছি ঠাকুর ভাই, সেটা হচ্ছে যে আপনাকে বলতে হচ্ছে যে আমি দলের পক্ষ থেকে অনুরোধ করতেছি আপনি মামলাটা নেন। নেন, আমি তার তো মানে বলি। আইন স্বাধীনভাবে চলতেছেন, এটা প্রমাণিত হচ্ছে। আপনি বলবেন না এটা একটা আইন কর্মকর্তার, যে ল এনফোর্সমেন্টের দায়িত্বে, এটা তার দায়িত্ব যে কেউ তাকে বলুক কিংবা না বলুক। হ্যাঁ। দেখেন, এটা কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ফোর্স। ডু এগ্রি, ডু এগ্রি, আমি তো এগ্রি করি। না, আপনি এগ্রি করতেছেন, আমি জানি আপনি এগ্রি করবেন, আপনি ইরেশনাল পয়েন্টকে আপনি প্রশ্রয় দেন না, দ্যাট আই নো। দেখেন, তাহলে চ্যালেঞ্জটা কোথায় তৈরি হচ্ছে? চ্যালেঞ্জটা তৈরি হচ্ছে এটা যে আমরা প্রক্রিয়াগতভাবে আগাচ্ছি না। সালাউদ্দিন ভাই বললেন, আমরা সবাই অ্যাপ্রিসিয়েট করলাম কথাটাকে। কি বললেন সালাউদ্দিন ভাই? বললেন যে মবের কালচার শেষ হলো আজকে থেকে। আমরা বললাম ঠিক আছে, এটা তো বাংলাদেশের জন্য ভালো হইতে হবে। তাহলে কি হলো? আমরা দেখলাম যে ব্যাক টু ব্যাক এই ধরনের, যেমন আমি দেখেন শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, শেখ হাসিনাকে নিয়েও কিন্তু এই ধরনের অনেক মন্তব্য আপনারা রিকল করতে পারেন, সার্চ করতে পারেন। তিলকওয়ালি, হিন্দুয়ানি, এরপর ড্রাকুলা, অনেক ধরনের মন্তব্য কিন্তু বিএনপি নেতারা করছে। এখন আমি কি এটাকে নেগেটিভলি জাস্টিফাই করব? তো করবো না, ওইটার অ্যাসপেক্ট ছিল, করছে। এখন ধরেন এই শব্দগুলো ধরে আপনি যদি প্রশ্ন করেন শিষ্টাচার বহির্ভূত, কিভাবে এটা কোন ফ্রেমে ফালাবেন? প্রসঙ্গটা তো ওই পয়েন্টে না। প্রসঙ্গটা কি জানেন? প্রসঙ্গটা হচ্ছে কমেন্ট আপনার মার্জিন বা কমেন্ট হচ্ছে লাইন ক্রস করতে পারে। আমি কাউকে জাস্টিফিকেশন দিচ্ছি না, কারো কমেন্ট পার্সোনাল অ্যাটাকের লেভেলে যাইতে পারে, কিন্তু আপনি তাকে হামলা করবেন, রক্তাক্ত করবেন, তিনি যখন আইনের আশ্রয় চাবেন তখন আপনি তার কাছ থেকে তাকে আপনি তার মামলায় গ্রহণ করবেন না, এবং সে থানায় থাকা অবস্থায় আপনি আবার হামলা করবেন। এই বাংলাদেশের এক্সিস্টিং গভর্নমেন্টের জন্য সবচেয়ে নেগেটিভ পয়েন্ট। আচ্ছা, এবং শোনেন আমি আপনাকে বলি, এবং কোথায় নেগেটিভ পয়েন্ট জানেন? আরেকটা নেগেটিভ পয়েন্ট আছে, সেটা হচ্ছে আপনি যখন এটাকে সেলিব্রেট করবেন, দ্যাটস অ্যানাদার নেগেটিভ পয়েন্ট। আপনি এটাকে সেলিব্রেট করতে পারেন না। প্রতিহিংসাকে কিভাবে দেখেন তাসিন রিয়াজ? আপনার দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভাই বলেছেন যে ভায়োলেন্স চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না,
আমাদেরকে ভায়োলেন্স বেছে নিতে বাধ্য করবেন না, এমন হুঁশিয়ারি তিনি দিয়েছেন। তিনি বলেছেন যে গণতান্ত্রিক ও নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার কথা বলে এই যে এভাবে সরাসরি সহিংসতার কথা বলেছেন আসিফ মাহমুদ, এটি আসলে রাজনৈতিক অবস্থানের সাথে সাংঘর্ষিক না? কারণ এমন কথা তিনি বলতে পারেন। সাংঘর্ষিক এটা কথাটাকে আপনি একটা পলিটিক্যাল রেটরিক হিসেবে আগে দেখেন কি হয়েছে। দেখেন তার সহযোদ্ধা, আমাদের সহযোদ্ধা, এখানে তো নাসির সহ বাকি সবার রক্ত তো আমরা দেখছি। এটা একটা পলিটিক্যাল রিপ্লাই। পলিটিক্যাল রিপ্লাইটা হচ্ছে, বুঝেন অ্যাসপেক্টটা খেয়াল করি আমরা। অ্যাসপেক্টটা কি? আপনি কার কাছে যাইতেন? তাহলে আপনি এই যে প্রশ্নটা আমাকে করছেন, উত্তরটা নেই। জি, আমি আপনার কথাটা বুঝতে পেরেছি, এইজন্য আমি পরে উত্তরটা প্রশ্ন দেই যাচ্ছি। এখন একটু উত্তরটা দেই। যেমন দেখেন, আমার 5 জন সহযোদ্ধাকে মারা হয়েছে, একটু শুনেন জাস্ট। 5 জন সহযোদ্ধাকে মারা হয়েছে। 5 জন সহযোদ্ধা কোথায় যাবে? আইনা আশ্রয় নিতে যাবে। আইনা আশ্রয় নিল না, এরপর আমি কি করব? আমাকে একটা রাস্তা দেখান। ভায়োলেন্সে যাওয়ার কথা বলবেন? আমি ভায়োলেন্সে যাব না, আমি প্রতিবাদ করব। এখানে ভায়োলেন্সটা একটা মেটাফরিক ওয়ার্ড। আচ্ছা, অ্যান্ড ভায়োলেন্স বলতে তিনি কি গিয়ে রাইফেল নিয়ে সবাইকে গুলি করার কথা বলবেন? ডু ইউ ফিল লাইক দ্যাট? ইটস নট। এটা একটা পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ। ভায়োলেন্স বলতে আমি বলছি যে ঠিক আছে, আমি তাহলে প্রতিবাদ করবো। আপনি দেখেন এই যে আজকে আমার সংগঠন ইতিমধ্যেই আজকে রাস্তায় তারা বলছে যে তারা প্রতিবাদ মিছিল করতেছে। এখন আপনি কেন এটাকে এই অ্যাঙ্গেল থেকে দেখতেছেন না যে একজন মানুষের ন্যূনতম আইন, বিচার এবং মানে আপনার যে আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে যে নিরাপত্তা পাওয়ার যে অধিকার, সেই বিরাট লেভেলের অধিকারটা সেখানে খর্ব হয়েছে। এটা একটা এক্সক্লুসিভ ঘটনা অলরেডি ঘটে গেছে বাংলাদেশে। এটা তো খর্ব হয়ে গেছে, ইট হ্যাজ ডান। এটা খর্ব হবে না, এটা হয়ে গেছে। এখন যখন হয়ে যায়, আপনি যখন দেখেন মামলা গ্রহণ করা হয় না, আপনি যখন দেখেন আবার থানায় হামলা করা হয়, তখন এর বাইরে আপনার প্রতিক্রিয়া হিসাবে আপনি কি বলবেন? দেখেন রিয়াকশনগুলো খেয়াল করেন। এটা একটা কি জানেন, আমরা তো একটা সোশিও মানে এনভায়রনমেন্টে থাকি। এটা আমরা তো মানুষ সবাই, আমরা তো আবেগের ঊর্ধ্বে না। এবং দেখেন খেয়াল করে, না আমরা কেউ আবেগের এবং খেয়াল করে দেখেন, ডু এগ্রি? না আপনি আবেগের ঊর্ধ্বে তাই বলে আপনি মারতে যেতে পারবেন না, কিন্তু সুযোগ নাই। আবেগের ঊর্ধ্বে না। আমি একটা পলিটিক্যাল ন্যারেশন নিয়ে আসতে পারি, অস্বাভাবিক কিছু না। তো আমি বলতে পারি যে ভাই ফারদার যদি আপনি আমার তাসির রাজা একটা কথা বলবেন কি, যে এই ধরনের মন্তব্য যখন আপনার দলের একজন শীর্ষ নেতা বলেন, তখন আবেগের বশবর্তী হয়ে সাধারণ মানুষ বা আরো যারা আপনাদের সমর্থনে রয়েছেন তারা নেমে পড়েন না? যে কথাটি কিছুক্ষণ আগে আমি এই প্রশ্নটা করেছিলাম আমাদের দলে দেখেন যে আমরা এটা সমর্থন করি কিনা এই মব ভায়োলেন্স। একটা দলের লোকজন নেমে পড়ছে আর আরেকটা দলের লোকজন নেমে পড়তে পারে, এটা ধরে তো আসলে আলোচনা চালানো যাবে না। আপনি রাদার আমার হাতে এক্সিস্টিং এভিডেন্স আছে, আপনি রাদার লেটস ডিসকাস যে কি ঘটে গেছে, যেটা আমাদের কাছে আমরা উইটনেস করে ফেলছি। ধরেন আমরা একটা জিনিস উইটনেস করতে পারি, নেমে যাইতে পারে, এটার উপর তো আলোচনা আগাবে না। হ্যাঁ, মোশাররফ আহমেদ ঠাকুর শুনুন, প্রথম কথা হচ্ছে আপনি মফস্বল লেভেলে বিএনপির পলিটিক্যাল স্ট্রাকচারটা দেখুন। স্ট্রাকচারটা ওয়ার্ড লেভেলে আমাদের 71 জন, ইউনিয়ন লেভেলে আমাদের 71 জন, থানা লেভেলে 101 জন। এই হলো স্ট্রাকচারটা। এর বাইরে লোক নাই। পার্টি অর্গানোগ্রাম, আচ্ছা, এর বাইরে লোক নাই যে বিএনপিকে সমর্থন করে। পার্টির এই তো এই কয়জন পার্টির স্ট্রাকচারের মধ্যে আছে। আমি যাকে বহিষ্কার করতে পারি, আমি যাকে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারি, আমি যাকে কমান্ড করতে পারি, বাট এর বাইরে লোক নাই। তো এখন নাসিরউদ্দিন পাটোয়ারি যখন কক্সবাজার থেকে গিয়ে সারা বাংলাদেশ মনে করেন আমি যা খুশি তাই বলবো, যা খুশি তা বলবো, প্রধানমন্ত্রীকে গালাগালি করব আর কেউ কিছু বলবে না, এটা তো ঠিক না। তো ঠিক যে কেউ কিছু বলবে না, বলবে তো। বিষয়টা হচ্ছে বলবে তো, হামলা করাটা আপনি সমর্থন করেন কিনা? এটা তো আমেরিকা হয়ে যায় নাই, ইংল্যান্ড হয়ে যায় নাই। তার মানে আমরা হওয়ার জন্য কি আমি আপনাকে বলছি যে নাসিরউদ্দিন পাটোয়ারি আজকে যে প্রায় 1 বছর ধরে যে কাণ্ডটা করে যাচ্ছেন, সমস্ত আমাদের সোশ্যাল ম্যানার্স এটিকেট আমাদের বাচ্চারা রিয়াক্ট করে এসব যে ওকে কি থামান না কেন? আমি একটা প্রশ্ন করি ভাই, খুব সম্মানের সাথে প্রশ্ন করি। দেখেন দুদু ভাই এসে বললেন যে তিনি নাকি প্রসাব করে দিলে আমরা সব ভেসে যাব। এই মন্তব্যটা কি আসলে কেমন? আমি দয়া করে দুদু ভাইয়ের এই বক্তব্যটা আমি পার্টি গ্রহণ করে নাই, আর দুদু ভাই নিজেও। তাহলে এখন আমি যদি বলি নাসিরের বক্তব্য পার্টি গ্রহণ করে না, একবার বলছে, ডেইলি তো বলেন, অসংখ্য মন্তব্য আছে। একদিন বলছে, আমি আপনাকে বলতে পারবো ঘটনাটা একদিন বলছে, এরকম অসংখ্য মন্তব্য। এই ঘটনাটা একদিন হয়েছে, একদিন স্লিপ অফ টাং, মুখ ফসকে বলা একদিন বলতে পারে এখন, কিন্তু ডেলিভারেটলি বলে নাই।
শামসুজ্জামান দুদু ডেলি বলেন নাই। আমি আপনার বলি একেবারে টোটাল বাংলাদেশের যে ইলেকশনটা হলো, ঢাকা 8 আসন ছিল এইটা বিনোদনের কেন্দ্র, নাসিরুদ্দিন পাটোয়ারি এটার হিরো, উনি বিনোদন দিয়ে বেড়াচ্ছেন, চার্লি চ্যাপলিন জি গেল 1। নাম্বার 2, আমরা বহুবার আমি যাদেরকে পেয়েছি আমার এনসিপির ভাইয়াদেরকে আমি বলছি যে আপনাদের সাথে তোমাদের সাথে আমাদের একটা শ্রদ্ধা এবং ভালোবাসার সম্পর্ক আছে। তোমরা আমাদের চেয়ে বয়সে তরুণ হলেও তোমাদের প্রতি শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে। আচ্ছা, তো আমি আপনি বলছি যে এই একটা ছেলে যে কিনা সমস্ত শিষ্টাচারের গণ্ডি ছাড়িয়ে যাচ্ছে, তাকে থামাও, জি। কেউ থামায় না। এখন সেই সার্জিস বিনোদন। আলমের একটি মন্তব্য এসছে, তিনি বলেছেন যে ছাত্রলীগ যুবলীগের মতো যদি সন্ত্রাসী কর্মকাণ্ড এখন বিএনপির অঙ্গ সংগঠনগুলো চালায়, তাহলে এই পেটোয়া বাহিনীর একটা তকমা কিন্তু বিএনপির গায়েও লেগে যাচ্ছে, যেটা আগের সরকারের আমলে ছিল। আপনারা যদি কারো মন্তব্যের কারণে কারোর উপর হামলা হয় এবং সেই হামলার যথাযথ ব্যবস্থা গ্রহণ না করেন, তাহলে আগের সরকারের মতো তো দমন পীড়নের নীতি চলছে। মন্তব্যটার কি নমুনা এরকম? কেউ শেখ হাসিনাকে বলতে পারছিল যে এই আই দেখে যা, বলতে পারছিল? কিন্তু এখন তো আমরা বলতে চাই, তো বলতে পারছিল তো ওইটা বলবে, এখন তো আমরা এইটা বলতে বলবে চাই 24 এর পরে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলবে এটা? আর ক্ষমতায় আঁকড়ে থাকার জন্য আওয়ামী লীগের ক্ষমতায় আঁকড়ে থাকার জন্য আওয়ামী লীগের ভয় ছিল। আওয়ামী লীগ বাঘের পিঠে শোয়ার হয়েছিল শেখ হাসিনা, ওইখান থেকে নামার কোনো ব্যবস্থা ছিল না, ক্ষমতা ছেড়ে যাওয়ার ব্যবস্থা ছিল না। তারা মনে করতো ক্ষমতা গেলে তাদের 10 লাখ কর্মী মারা যাবে। বাট আমি আপনাকে বলতেছি, বেগম খালেদা জিয়া ক্ষমতা ছেড়ে দিয়ে আসছিলেন 96 সালে। তো সেইটা আরেক লম্বা স্টোরি। তো আমি আপনাকে বলছি যে বিএনপি যেমন গণতান্ত্রিকভাবে ক্ষমতায় আসছে, বিএনপি জনগণ যদি না চায়, বিএনপি 1 মিনিটও ক্ষমতায় থাকবে না। তারেক রহমান সবসময় তার বক্তব্যটা এইরকম, পার্টির আভ্যন্তরীণ ক্ষেত্রে। আমি আমার প্রশ্নের উত্তরটা পাইনি। বলুন আবার। প্রশ্নটা হচ্ছে এরকম যে সে রাজনৈতিক ব্যক্তিত্ব হোক, সাধারণ মানুষ হোক, কারো উপরে যদি হামলা হয়, বিএনপির অঙ্গ সংগঠনের বিরুদ্ধে যদি এই অভিযোগ আসে, তাহলে এই পেটোয়া বাহিনী যে উনি তকমা দিক তার না, উপর উনি যাচ্ছে, তকমা না দিলে সেটা তো দিয়ে কোনো আপনারা কি সমস্যা করে করবেন? নাই। উনি বলছেন কয়েকদিন আগে যখন 400 শিশু মারা গেছে, তখন বলছেন যে বিএনপি আছে, এই জুলাই সনদের খবর নাই, বিএনপি আছে ইয়ার টিকা নিয়ে, হামের টিকা নিয়ে। জি। তখন 400 শিশু মারা গেছে। জি। আপনাকে বলি যে প্রায়োরিটি কি জিনিস এটা বুঝেন না। প্রায়োরিটি হচ্ছে যে আগে হামের টিকাটা, কারণ হামের টিকা দেওয়ার পরেও, হামের টিকা একটা বাচ্চা নেওয়ার পরেও এটার অ্যান্টিবডি তৈরি হতে, তার বডিতে তার প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে 15 থেকে 30 দিন লাগে, কারো 40 দিন লাগে। তো সেই জন্য সবার আগে আমার হামের টিকা। আমার যুদ্ধে, একটা যুদ্ধেও 500 শিশু মারা যায় না, আজকে 500 শিশু মারা গিয়েছে। জি। আমি মনে করি এই হামের টিকায় 512 জন শিশুর মৃত্যুর জন্য আমি ইউনূসের প্রতি বিদ্বেষ নাই, আমার নূরজাহান বেগমের প্রতি আমার কোনো বিদ্বেষ নাই, কিন্তু একটি রেকর্ডের জন্য হলেও সরকার তার পক্ষ থেকে একটা ডিটেলস স্টোরি দিয়ে একটা মামলা দায়ের করবেন ডক্টর ইউনূস এবং নূরজাহান বেগমের কাছে। কারণ আজ থেকে 10 বছর পরে এই ডক্টর ইউনূসের সমর্থকরা বলবেন যে বিএনপির আমলে 512 জন শিশু মারা গিয়েছিল হামে, এবং সরকার ছিল নির্বিকার। কিন্তু ডক্টর ইউনূস যে এর জন্য দায়ী, নূরজাহান বেগম যে এই জন্য দায়ী, এবং ইউনূসেফ যে বারবার তাদেরকে অনুরোধ করেছিল যে আপনার টিকা কিনুন বারবার, এইটাকে রেকর্ডে রাখার জন্য অন্তত হলেও ডক্টর ইউনূস এবং নূরজাহান বেগমের বিরুদ্ধে একটি মামলা হওয়া উচিত, অতি অবশ্যই একটি মামলা হওয়া উচিত। জি, তাসিন রিয়াজ, আপনারা পল্লবীতে শিশু ধর্ষণ, হত্যা এবং শাহবাগের সাংবাদিকদের উপর হামলার ব্যাপারে বিচারহীনতার কথা তুলেছেন। আপনারা বলেছেন যে বর্তমানে অন্তর্বর্তীকালীন ব্যবস্থার পর যে নির্বাচিত সরকার এসেছে, তারা কি আসলে জুলাই অভ্যুত্থানের চেতনা পুরোপুরি বাস্তবায়ন করতে পেরেছে, এমন কথা আপনারা তুলেছেন। এখন 3 মাস বয়সে একটা সরকার আসলে সফল নাকি ব্যর্থ, সেটি কি পরিমাপ করা যায় কিনা? না, দেখেন, আমি মানে আপনার এই প্রশ্নটার উত্তর দিব। আমি জাস্ট এই নাসিরউদ্দিনের ইস্যুটাকে আমি একটু এইভাবে ক্লোজ করি। মানে মোশাররফ ঠাকুর ভাইয়ের, আমি কিন্তু ওই জায়গাটাই, মানে আমি বারবার কেন বলছি যে দেখেন, পরমত সহিষ্ণুতার তো একটা ম্যাটার আছে। এখন দেখেন, আপনার কারো মতামত আপনার ধৈর্যে না কুলাতে পারে, দ্যাটস অল রাইট। আমি তো আপনার জোর করে বলতে পারবো না যে আমি এই কথাটা বলছি, তোর এটা মাইনে নিতে হবে, তোর এটা ধৈর্য, এটা তো আরেকটা ফ্যাসিজম
মানে ফ্যাসিস্ট একটা চিন্তাধারা, সেটা আমরা করতে পারি না। তো আমরা মানে অল আমরা কি বলছি, আমরা বলছি যে ভাই আপনার তো ওয়ে আছে, আপনি দেখেন আপনি আদালতরে জিজ্ঞেস করেন না এই কথা সে বলতে পারে কিনা, এবং এটার একটা প্যারামিটার আছে। আপনি আদালতের কাছে যান, জিজ্ঞেস করেন, দেখেন কি বলে, সেই কথা মন্তব্য করতে পারে কিনা। যদি আদালত বলে যে না পারে না, আদালতকে জাস্টিফিকেশন দিতে হবে না, অথবা আদালত যদি বলে পারে, এটা জাস্টিফিকেশন দিতে হবে না। আপনি প্রক্রিয়াটার বাইরে কেন চলে যাচ্ছেন, আমার প্রশ্নটা একটা পয়েন্টই ছিল পুরো আলোচনায়, এবং আমি এখনও জাস্ট ওই একটা পয়েন্টেই আছি। এই যে রিয়াকশন বলেন, এটা দেখেন, এটা ঠাকুর ভাই বলতে পারেন না সরকারে বসে যে এই মানুষ কি করবে, এটাকে আমি তো এই যে এত লোক আছে, বিএনপির বাইরে এত লোক আছে, দেখেন এই রিয়াকশনটা কন্ট্রোল করার জন্যই আপনি সরকারে, মানুষ আপনার উপর আস্থা রাখছে, মানুষ আপনাকে ভোট দিয়ে সরকারে পাঠাইছে। ইট ইজ বিকজ অফ ওয়াই, বিকজ আপনি এই আইনের শাসনটা প্রতিষ্ঠা করবেন। দিস ইজ দি থিং, আর কিছু মানুষ চাচ্ছে না এখন, আপনি এটা করেন। আর দেখেন বাকি যে প্রসঙ্গগুলো আছে, 3 মাসের একটা সরকারকে আমরা এই ধরনের অ্যাসেসমেন্টে ফেলতে চাই না, কিন্তু এই ধরনের অ্যাসেসমেন্টে কখন আমরা ফেলি, যখন সরকার ম্যাচিউর আচরণ করা শুরু করে। খেয়াল করে দেখেন 3 মাসে কিন্তু অলরেডি সরকার ম্যাচিউর আচরণ করা শুরু করছে। কিভাবে করছে আমি আপনি বললে তো হবে না, ডাটা লাগবে। তাহলে ডাটা দেখেন, ডাটা হচ্ছে তারেক রহমান যদিও বলছিলেন তিনি কোনো মেগা প্রজেক্ট নেবেন না, কিন্তু দেখেন অলরেডি কিন্তু 3,500 কোটি টাকার একটা মেগা প্রজেক্ট, যেটা পদ্মা ব্যারেজ, এটা প্লাস মাইনাস ভালো খারাপ অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আলোচনা আছে, আমরা সেটা করবো, বাট আমি জাস্ট ম্যাচুরিটির কথা বলতেছি। অলরেডি কিন্তু সরকার এই সাহসিকতাটা দেখাই ফেলছে। 3,500 কোটি টাকার একটা প্রজেক্ট অলরেডি নিজস্ব ফান্ডে মাত্র 200 সামথিং কোটি টাকা হচ্ছে তারা ঋণ নিবে, বাকি পুরো টাকাটাই অর্থ সংস্থান হবে ঘর থেকে। এবং এই সরকার ইতিমধ্যে আপনার জানা থাকার কথা, বাংলাদেশের লিডিং নিউজগুলোতে এসছে, সেটা হচ্ছে যে টোটাল একটা ইয়ারলি গভর্নমেন্ট যে টাকা লোন নিতে পারে সেই টাকাটার পরিমাণ হচ্ছে 1,04,000 কোটি সামথিং টাকা, যেই টাকার ইতিমধ্যে 86,000 কোটি টাকা, যেটাকে পার্সেন্টেজে ফেললে ইটস অ্যাবোভ 80%, এই টাকাটা অলরেডি সরকার লোন নিয়ে ফেলছে, ইট হ্যাজ অলরেডি টেকেন। এবং দেখেন বাংলাদেশে অলরেডি গভর্নমেন্ট পুরোপুরি ফাংশন করতেছে না, তার মিনস গভর্নমেন্ট অলরেডি ম্যাচিউরিটির জায়গায় যাচ্ছে, ম্যাচিউরলি ফাংশন করতেছে। এখন ম্যাচিউরলি ফাংশন করা একটা গভর্নমেন্টকে আপনি যদি বলেন 3 মাসের গভর্নমেন্ট, এর প্রশ্ন করা যাবে না, এটা আসলে আমাদের কাছে মনে হয়, কারণ গভর্নমেন্ট অলরেডি রিয়েক্ট করা শুরু করছে, গভর্নমেন্ট অলরেডি ইনিশিয়েট করা শুরু করছে। বিভিন্ন যে কার্ডের কোনো কার্যক্রম বন্ধ আছে, গভর্নমেন্ট করতেছে তো। এখন আমি কার্ড নিয়ে যদি প্রশ্ন করি যে না কার্ডে এখানে ডিস্ট্রিবিউশনে ফল্ট হচ্ছে, আপনি যদি আমার বলেন 3 মাসের গভর্নমেন্ট কিভাবে প্রশ্ন করলেন ভাই, এটা তো হইলো না, প্রশ্নটা যায় না। কেন যায় না? যায়, এই জন্য যায় বিকজ অলরেডি দে আর ইনিশিয়েটিং, দে আর ডুইং দেয়ার ওয়ার্কস। তার মানে যখন কাজ করা শুরু হবে প্রশ্ন আসতে থাকবে। এই মেগা প্রজেক্টগুলো নিয়ে আপনাদের ধারণা কি, আপনাদের দলের পক্ষ থেকে? সহজ সরল ধারণা, আপনি এই ধরনের মেগা প্রজেক্ট নিছেন বাংলাদেশের কল্যাণার্থে, আপনারা বলতেছেন নিছেন, ভেরি ফাইন, আপনি এগুলোর সমীক্ষাগুলো দেখেন, আপনি এগুলোকে প্রপারলি অ্যাসেস করান, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজগুলো দেখেন। প্রথম আলোতে একটা বিস্তর রিপোর্ট আসছে যে এটা আসলে অপচয় করবে কিনা, আমাদের পানির সাথে একটা চুক্তির বিষয় আছে, এখানে সেকেন্ডারি সোর্স হিসাবে মানে এক্স্যাক্টলি প্রাইমারি সোর্স হিসাবে ভারতের পানির উপর আমার একটা ডিপেন্ডেন্সি আছে, সরকার বলছে সে বর্ষাকালীন পানি সংরক্ষণ করবে। তো দেখেন আমাদের কথা একটাই, আপনি ভালো প্রজেক্ট নিতেছেন তো, দেশের মানুষের স্বার্থে নিতেছেন তো, উই উইল বি সাপোর্টিং, বাট 2টা কাজ করা যাবে না। এক হচ্ছে অযাচিত, চিন্তা বহির্ভূত এবং কোনো ধরনের অ্যাসেসমেন্ট ছাড়া আপনি প্রজেক্ট নেবেন না, দিস ইজ হোয়াট উই ওয়ান্ট। আর আরেকটা জিনিস চাই, সেটা হচ্ছে যে আপনি প্রজেক্ট নেন, দুর্নীতি করেন না। জি, ধন্যবাদ। এবং আপনি যে প্রশ্নটা করছিলেন আমি তো শেষ করতে পারি নাই, আচ্ছা। যদিও আপনি আমাকে অনেক সময় দিচ্ছেন। দেখেন যে প্রশ্নটা করছিলেন, বাকি যে ধর্ষণ, এগুলোকে আমরা অনেস্টলি আমি আপনাকে বলি, দেখেন এগুলোকে শুধুমাত্র সরকারের ব্যর্থ না, এটা একটা সামাজিক অবক্ষয়, একটা সামাজিক ব্যর্থতার দায়। কিন্তু সরকারকে কোন জায়গাটাতে আমরা ফাংশনাল দেখতে চাই, কোন পয়েন্টে আমরা ফাংশনাল দেখতে চাই, সেটা হচ্ছে সরকার ইমিডিয়েট রিয়াকশন করবে, ইমিডিয়েট অ্যাকশনে যাবে, ইমিডিয়েট গ্রেপ্তার করবে, ইমিডিয়েট আইনের আওতায় রেখে নিয়ে আসবে। যেমন দেখেন ইন্টারিমের সময় কিন্তু একটা খুব সিগনিফিক্যান্ট ইনসিডেন্ট আছে, একটা ধর্ষণের ঘটনা তারা 12 থেকে 15 দিনের মধ্যে একদম রায় পর্যন্ত নিয়ে গেছিল, আপনার জানা থাকার কথা। এবং সেই রায় এখনো পর্যন্ত কার্যকর হয়নি, তাহলে আমাদেরকে সরকারকে প্রশ্ন করতে হবে যে সরকার এটার ব্যাপারে কি চিন্তা করতেছে। বাট একটা এক্সাম্পল তো সেট হয়েছে আমার এখানে। এখন দেখেন আমরা এটাই চাই যে সরকার এটাকে এক্সাম্পল হিসাবে নেক, সরকার এক্সাম্পল সেট করুক। এ ধরনের ঘটনাটাকে আপনি লাইটলি নিয়েন না, এবং এই ধরনের ঘটনাকে আপনি এমন কোনো জায়গায় ছেড়ে দিয়েন না যেটা আসলে
মানুষকে ইন্সপায়ার করে, অ্যাপ্রিশিয়েট করে। ধন্যবাদ তাসনিম রিয়াজ। মোশাররফ আহমেদ ঠাকুর, তাসনিম রিয়াজের কথা থেকে একটা প্রশ্ন চলে আসছে যে মেগা প্রজেক্টের বিষয়গুলো আমরা বিভিন্ন সময় অনেকের মুখে বলতে শুনি, এবং তারেক রহমান নিজেও বলেছিলেন যে মেগা প্রজেক্টে হাত দেবেন না সরকার গঠনের পর। পরবর্তীতে এরকম পদ্মা ব্যারেজের মতো প্রকল্প মেগা দুর্নীতি, এটা তার কোট। জি, পদ্মা ব্যারেজের মতো এইরকম একটি বড় প্রজেক্ট হাতে নিল সরকার এবং কাজটি শুরু করতে যাচ্ছে। আমরা বিভিন্ন সময় যে অভিযোগগুলো পেয়ে থাকি, বড় বড় প্রজেক্ট হাতে নেওয়া হয়, পরে একটা সময় গিয়ে দেখা যায় যে এই প্রকল্পটা আসলে দরকার ছিল না, বা এটা আননেসেসারি একটা প্রজেক্ট হিসেবে দেখা যায়। এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। ধন্যবাদ আপনাকে। পদ্মা ব্যারেজ, তিস্তা ব্যারেজ, এই দুইটা ব্যারেজ নিয়ে আজকে কত বছর ধরে আমরা কথা শুনি। তিস্তা ব্যারেজের প্রকল্প প্রথম উদ্বোধন হয় জিয়াউর রহমানের হাতে, এবং ওই সময় কুড়িগ্রাম থেকে মন্ত্রী ছিলেন মাহিদুল ইসলাম মুকুল, এবং সেইটা এখনও তো পুরোপুরি বাস্তবায়ন হয় নাই তিস্তা ব্যারেজ। পদ্মা ব্যারেজ, ফারাক্কাবাদের বিপরীতে আমরা কত সাল থেকে বলি আমরা পদ্মা ব্যারেজ দেব। ইন্ডিয়ার চোখ রাঙানিতে কেউ এটা সাহস করে না। তারেক রহমান যদি তার জনসমর্থনের সাহসে তিনি যদি মনে করেন যে আমরা 5ই আগস্টের পর আমরা একটা রিয়েলি, আমি মনে করি সব কিছু মিলিয়েও এই কি নাম আমাদের আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার মন্তব্য, সার্জিসের আলমের মন্তব্য, তারপর সব শুধু নাসিরুদ্দিন পাটোয়ারির বক্তৃতা ছাড়া বাকি যারা আছে এখানে, নাহিদ ইসলাম, তাসনিম রিয়াজ, এদের সবার বক্তব্য মিলিয়ে আমরা একটা নয়া যমুনায় আছে, একটা নয়া যুগে প্রবেশ করেছে। যে নয়া যমুনায় প্রবেশ করেছে, এটা সত্যি আপনাকে ভাবতে হবে। আচ্ছা, যে আপনি কি মনে করতে পারেন যে প্রধানমন্ত্রীকে গালিগালাজ করলে পরে 3 জন আহত হয়ে ফেরত আসার অবস্থা ছিল ভবিষ্যৎ এর আগের জমানাগুলিতে? ইভেন আইয়ুব খানের আমল থেকে তা ছিল না। তো সেই ক্ষেত্রে আমি মনে করি আমরা একটা সহিষ্ণুতার লেভেল, ডেমোক্রেটিক গণতান্ত্রিক অধিকারের লেভেল, এইগুলিতে আমরা একটা নতুন যুগে প্রবেশ করেছি। ইভেন আমি মনে করি যে তাহসিন রিয়াজ আওয়ামী লীগের আমলে আমরা তো বলতাম আগে প্রথমেই কেয়ার ফিজিবিলিটি কিছুই দরকার নাই, হাসিনা প্রজেক্ট নিছে মানে এখানে দুর্নীতি। 3,000 কোটি টাকার প্রজেক্ট নিছে মানে এখানে তার 1,000 কোটি টাকা দুর্নীতি আছে। তাহসিন কিন্তু এখন এটা বলে নাই যে এখানে 3,500 কোটি টাকার মধ্যে 1,000 কোটি টাকার একটা কমিশন আছে। সেটা বলার সুযোগ তো তৈরি হয়নি আসলে। না, তো আমরা বলতে চাই না, ইনফ্যাক্ট আমরা চাই যে আপনারা ভালো করে করেন। এই জন্য আমি মনে করি যে তারেক রহমানের গভর্নমেন্ট, লিডার অফ অপোজিশন এবং দেশের অন্যান্য শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে উন্নয়ন কার্যক্রমগুলিকে করা উচিত, যেটা বিশ্বাসযোগ্য ফিজিবিলিটিটা বিশ্বাসযোগ্য। ফিজিবিলিটি বাংলা কি? আচ্ছা, শব্দটা সুন্দর বাংলা, আমিও খুঁজতেছিলাম। ফিজিবিলিটিটা বিশ্বাসযোগ্য ফিজিবিলিটি, এইটা যেন হওয়ার পরে প্রজেক্ট সম্ভাব্যতা, এইটা যেন যাচাইয়ের পরেই প্রজেক্টটা শুরু হয় এবং জাতীয় এবং আন্তর্জাতিকভাবে যেন এটা স্বীকৃত হয় যে এই প্রজেক্টটাতে কোনো দুর্নীতি হচ্ছে না। এবং আমি আপনাকে বলছি যে তারেক রহমান আমাদের সাথে গত 10 বছর ধরে যে কথা বলেছেন, যে হাসিনার বিরুদ্ধে আলোচনার সময় যে উনি বলেছেন যে এই একটি কারণে বিএনপি যদি সরকারে যায়, এই লুটপাটটা অন্তত অবশ্যই সরকার নেতৃত্ব হবে না। আমরা সেই প্রত্যাশা রাখি এবং এই সরকারের কাছ থেকে আমি প্রান্তিক লেভেলে আমি বলছি যেটা সরকার দুর্বলতা যে জায়গাগুলিতে একবারে প্রান্তিক লেভেলে, একটা ওয়ার্ড লেভেলে একটা লোক ছোট একটা 5 কেজি চালের দুর্নীতি করেছে, এইটা সরকার ঠেকাইতে পারে না, কথা বুঝছেন? বাট এই যে মেগা প্রজেক্টে এইটা গভর্নমেন্টের হাত আছে এখানে একদম, এবং গভর্নমেন্ট, আমি মনে করি গভর্নমেন্ট না চাইলে এই মেগা প্রজেক্টে দুর্নীতি কেউ করতে পারে। একদমই রাইট, একদমই। জি, আরেকটি বিষয় নিয়ে আসি মোশাররফ আহমেদ ঠাকুর। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী চলতি বছরের 1 জানুয়ারি থেকে 20 মে পর্যন্ত 118টি শিশু ধর্ষণের শিকার হয়েছে এবং 17টি শিশুকে ধর্ষণের পর বা ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা করা হয়েছে। অপরাধ বিশ্লেষকদের মতে শিশুরা যে এই আইনের আশ্রয় নিতে পারে বা নাম বলে দিতে পারে, এই ভয় থেকে অনেক সময় অপরাধীরা তাদের হত্যা করে থাকে। অপরাধীদের নতুন একটি মনস্তত্ত্ব তৈরি হয়েছে এবং সেটি হচ্ছে প্রমাণ মুছে দিতে ভুক্তভোগীকে হত্যা করে ফেলতে হবে। এখন
আমাদের ফৌজদারি বিচার ব্যবস্থা অনেক সময় নাজুক, দেখা যায় যে আমরা খুব দ্রুততার সাথে বিচার করতে পারি না, যেটির আরেকটি উদাহরণ দিচ্ছিলেন কিছুক্ষণ আগে তাহসিন রিয়াজ। ইন্টারিম গভর্নমেন্টের সময় একটা রায় হয়েছে, সেই রায়ের বাস্তবায়ন কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখিনি, অ্যাপিলেট ডিভিশনে রয়েছে। এগুলো থেকে মুক্তির উপায় কি? আমি এগুলো থেকে মুক্তির উপায় হিসেবে মনে করি আপনার যে ঘটনাটা বলছেন এইটা আর চাঁদাবাজি, দুটা ঘটনা। এই প্রান্তিক লেভেলে যে ঘটনাগুলি হচ্ছে এগুলো তো সমাজের একেবারে প্রান্তিক লেভেলের ঘটনা। এই ঘটনাগুলিকে একটা মাত্র ব্যবস্থা আছে, সেইটার নাম হচ্ছে একটা সামাজিক ঐক্য, একবার সামাজিক ঐক্য। যে সোশ্যাল বন্ডিং ফ্যাব্রিক্স, যে সোশ্যাল ফ্যাব্রিক্সটা যে ছিল, এটা আওয়ামী লীগের আমলে প্রান্তিক লেভেলে, ইউনিয়ন লেভেলে এই যে চেয়ারম্যানদেরকে যে মার্কা দিয়ে ইলেকশন করা হলো, এতে সোশ্যাল ফ্যাব্রিক সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর কারণ আপনি দেখবেন সমাজে, আমাদের সমাজে আগে যেভাবে ছিল সমাজটা, সেটা ছিল যে বহু সমাজকর্মী ছিলেন, বহু সমাজপতি ছিলেন, এরা ইলেকশনের সময় হয়তো একটা দলকে সাপোর্ট দিতেন, আবার আরেক ইলেকশনে এরপর ওই এর উল্টা দলটাকে সাপোর্ট দিতেন। এই লেভেলে দলবাজিটা ছিল না, একবারে প্রান্তিক লেভেলে। যার আওয়ামী লীগ করলো কি, যে সমস্ত ভালো জিনিসগুলি কি আমাকে লাগবে, সে বিএনপিকে যখন 14 সালের পর থেকে যখন ম্রিয়মান করতে পারছে, মার্জিনালাইজ করতে পারছে, তখন সে সমাজের এই সোশ্যাল ফ্যাব্রিক্সটাকে নষ্ট করতে গেছে, গিয়া মার্কা দিয়া, নৌকা দিয়া, দানশীষ দিয়া ইলেকশন করাইছে। ইলেকশন করানোর ফলে যে সোশ্যাল ঐক্য যেটা ছিল, যে একটা সমাজে যে ন্যাচারাল লিডারশিপ ছিল প্রান্তিক লেভেলে, এটা নষ্ট হয়েছে। এবং আমি আপনাকে বলি, এইবার বিএনপি বলেছে যে প্রান্তিক লেভেলে, ইউনিয়ন পরিষদ লেভেলে কোনো মার্কা দেওয়া হবে না, ইলেকশনটা প্রত্যেকে তার মতো করে করবেন। এবং আপনি দেখবেন যে তারেক রহমান নিজে বলেছেন যে খেলোয়াড়রা যেন কোনো দল না করেন। আমি মনে করি যে প্রান্তিক লেভেলে যে সোশ্যাল লিডার যারা, এরা কোনো দল করার দরকার নাই, এরা নিজস্ব চিন্তায় চলবেন, নিজস্ব আসলে প্রান্তিক লেভেল থেকে লিডারশিপ আসা তো যথেষ্ট নয়, এটা তো সরকারকে অনেক বেশি সচেষ্ট হতে হবে। আমি আপনাকে বলছি, সমাজে যেখানে যে থানার থেকে 20 মাইল দূরে, 20 কিলোমিটার দূরে ইউনিয়ন আছে, আপনার ওয়ার্ড আছে, এইখানে আপনার পুলিশ পৌঁছাতে লাগে একদিন লাগে, তো সেই ক্ষেত্রে ওই জায়গাটাতে সোসাইটি বেঁচে থাকে কিভাবে? সোশ্যাল লিডারশিপের কারণে বেঁচে থাকে। তো এই সোশ্যাল লিডারশিপটাকে বিভাজিত করেছিল আওয়ামী লীগ। এই বিভাজন থেকে মুক্তি হলে এবং সোশ্যাল ঐক্যটা যখন শক্ত হবে, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সবাই যখন সহযোগিতা করবে এবং একেবারে ধরে দিবে যে এইটা হলো সোশ্যাল ক্রিমিনাল, সামাজিক ক্রিমিনাল, এটার প্রশ্নে বিএনপি এবং কি বলে জামাত, এনসিপি, অন্যান্য সব রাজনৈতিক দল একতা ঐক্যবদ্ধ। তো সেই ক্ষেত্রে দেখবেন, আমি মনে করি এই প্রান্তিক লেভেলে যে অপরাধকে কমানোর জন্য এই সোশ্যাল ঐক্যটা খুব জরুরি। জি, ধন্যবাদ। তাহসিন রিয়াজ, আপনি কিছু যোগ করতে চান কিনা? যে পরিসংখ্যানগুলো দিই, সেক্ষেত্রে আমরা দেখলাম যে শিশুরা তো বাইরে তো বটেই, এখন দেখা যায় ঘরের মধ্যেও আসলে নিরাপদ থাকে না। শিশুরা নিরাপদ না বা বয়স্করা নিরাপদ না, এইখান থেকে আমাদের দেশের মানুষকে আমরা নিরাপদে রাখার জন্য আসলে কি ব্যবস্থা গ্রহণ করা উচিত? না, এই সাইকোলজিটা সঠিক না, যে ধরেন মানে যারা ধর্ষক, এরা তো আসলে কে পর্দা করছে এটা বিচার করে না। এটা তার একটা মানে এটা কি বলবো আমি জানি না, এটা কি রোগ বলা যেতে পারে আর কি, মানসিক রোগ, একেবারে মানসিক রোগী আর কি। কাজে দেখেন, এখানে একমাত্র সমাধান হচ্ছে এক্সিকিউশন। এখন এক্সিকিউশন শুনলে মনে হয় যে আমি আসলে কি এক্সিকিউশনের কথা বলছি, বাট প্রপারলি এক্সিকিউট করতে হবে আপনাকে। আইন আছে বাংলাদেশে। সবচেয়ে বড় সমস্যাটা কোথায় জানেন? সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে দস্তা ফাইল আপনি দেখেন পড়ে আছে, এটার কোনো কোনো সুরাহা নাই। এবং দেখেন, এটা কোনো দলীয় প্রবলেম না, কিন্তু এটা ইটস নট অ্যাবাউট বিএনপি, নট অ্যাবাউট জামাত, নট অ্যাবাউট এনসিপি, নট অ্যাবাউট এনি আদার পলিটিক্যাল পার্টি, ইটস অ্যাবাউট আমলাতন্ত্র। এটাকে জটিল করে রাখা হয়েছে, দিনের পর দিন এটাকে একটা বাণিজ্যিক জায়গায় রূপান্তর করা হয়েছে। কেমন, আপনাকে ধরেন অ্যাপ্লাই ডিভিশনে গেছে না, দেখেন এখন ঘুরতেছে শুনানি, একের পর এক ডেট আসতেছে, এরপর 1 মাসের ছুটিতে চলে যাচ্ছে সবাই, আবার এভাবে করে ঘুরতেছে, কখনো কখনো শুনানির ডেট পেছানো হচ্ছে। এই যে পুরো প্রক্রিয়াটাকে প্রশ্ন করতে হবে, এবং এই পুরো প্রক্রিয়াটাকে কিভাবে ফাস্টার করা যায় সেই জায়গাটাতে আসলে আমাদের সবাইকে ইনপুট দিতে হবে। আমি বারবার একটা জিনিস বলছি, দেখেন, এখানে রাজনীতি খুঁজে লাভ নাই, এটা একটা প্রবলেম, সোশ্যাল প্রবলেমকে আসেন সোশ্যালি ডিল করি। এখানে কি হবে? এখানে সবাই আমরা রাজনীতি করি। বিএনপি কেন বিচার করলো না, কালকের মধ্যে বিচার করতে হবে।
অমুকের দোষ তমুকের দোষ না, এখন ইদানিং সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছে এই ধর্ষককে প্রথমে লেভেলিং করা হইলো জামাতের ভোট চাইছে বলে তার নামে, এরপর লেভেলিং করা হইলো এখন দেখতেছি সোশ্যাল মিডিয়াতে লেভেলিং করা হচ্ছে এটাকে বিএনপির লোক নামে। বোথ ফেক। এবং দেখেন এই যে লেভেলিং করে আমরা কি করতেছি, কি পরিমাণ আনফরচুনেট ভাবতে পারেন, মানে একটা এত বড় ইনসিডেন্ট, এত বড় মানে ঘটনাকে আমরা এটাকে পলিটিসাইজ করতেছি। ইটস ভেরি আনফরচুনেট। লেটস কোশ্চেন ডিরেক্টলি কোশ্চেন করতে হবে আমাকে ল এনফোর্সমেন্টকে, ডিরেক্টলি কোশ্চেন করতে হবে আমাকে বিচার বিভাগকে প্রশ্ন করলে তো আপনার কিছু আসতেছে না তো। এবং দেখেন আমরা যেটা সহজ করে বুঝি, আপনি যদি চান দ্রুত বিচার আইন আছে, আপনি যদি চান আপনি চাইলেই সহজ স্বল্প সময়ের মধ্যে, আপনি একটা উদাহরণ আপনি আমাকে দিতেন রিসেন্ট ডেজের মধ্যে, আপনি কতগুলো সংখ্যা বললেন, এটা আমাদেরকে সারপ্রাইজ করে না, এটা আমাদেরকে কি মানে লিটারালি আমাদেরকে কি পাগল করে তোলে না? আমরা কি একটা বারও ভাবি না যে এরা আমাদের সন্তান, আমাদের বোন, এটা তো আমাদের সোসাইটির অ্যাসেট। মানে কি পরিমাণ আনফরচুনেট আমি জানি না, আমাদেরকে এটা নিয়ে ডিসকাস করা লাগতেছে, আমাদেরকে এটা নিয়ে কথা বলা ভাবা লাগতেছে, মানে আই ডোন্ট নো, মানে আমি জানি না কিভাবে কথা বলতে হয়। এবং আপনি দেখেন, আপনি এতগুলো সংখ্যা বলছেন, আমি আপনাকে একটা প্রশ্ন করি, এতগুলো সংখ্যা আমাদের কাছে, একটা বিচার একটা এক্সিকিউশনের সংখ্যা বলতে পারছি আমরা কি বলতে পারছি অমুক তারিখে একজনকে ঝুলানো হয়েছে? আমি বিচারের প্রক্রিয়ার মধ্যেই বলতেছি ঝুলানো হয়েছে, বলতেছি না তার আত্মপক্ষ সমর্থনের জায়গা থাকবে না, থাকবে, আপনি প্রপারলি যান, কোনো সমস্যা নাই। কিন্তু প্লিজ মানে আই বেগ, রাষ্ট্রের সাথে আর এরকম প্রতারণা করেন না। মানে একটা মা, আমি জানি না তার মা, তার যেই সন্তান, যেই বাবা, জানি না সে কিভাবে সোসাইটিকে ফেস করছে। আপনি হয়তো টাকা নিয়ে এই মামলাকে ঝুলাচ্ছেন, আপনি হয়তো এটাকে লেন্দি করে আপনি হয়তো পার্সোনালি বেনিফিটেড হচ্ছেন, আপনার ঘরেও মেয়ে আছে, আপনার ঘরেও সন্তান আছে, এটা ভাবতে হবে আমাদের। আরেকটা বিষয় নিয়ে আপনার কাছে আসবো, যে হাম এবং হামের উপসর্গের মৃত্যু 500 ছাড়িয়েছে, আপনি নিশ্চয়ই জানেন। 15 মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে 512 শিশু মারা গেছে। কার দায়, কার কারণে এই অবস্থা, কোন সরকারের জন্য আসলে আজকে এই রকম পরিস্থিতি, সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে এই পরিস্থিতি থেকে এখন উত্তরণের উপায় কি? আপনার মতামত জানতে চাই। দেখেন, আমরা এই হাম নিয়ে একটা লম্বা ডিসকাশন আমাদের সোসাইটি আমরা লম্বা সময় ধরে করছি, শোগুলোতে করছি। আমি একটা প্রশ্ন বারবার করছি, একদম এভরি সিঙ্গেল ডে যত জায়গায় আমি শোতে গেছি, সেটা হচ্ছে যে আচ্ছা আমরা তো ধরে নিয়ে এতদিন আলোচনা করছি যে ইন্টারিমের দোষ, একদম শেষের দিকে। আমার প্রশ্ন একটা, ইন্টারিমের যদি কারো দোষ হয়ে থাকে আপনি কেন তাকে আইনের আওতায় আনলেন না? ওয়াই? সেকেন্ড, গতকালকে অ্যাটর্নি জেনারেল, রাষ্ট্রের যিনি সর্বোচ্চ আইন কর্মকর্তা, অ্যাটর্নি জেনারেল গত পরশুদিন তিনি ইন্টারিমের প্রসঙ্গ যখন উঠছে, তিনি বলছেন যে তিনি এখনই ইন্টারিমকে এটার ব্যাপারে করতে চান না, প্রশ্নবিদ্ধ করতে চান না। নিউজ আছে, ইউ ক্যান সার্চ। তাহলে আমাকে একটু বলেন, তাহলে দায় কার? কারো না কারো তো দায় আছে। আপনারা রিপোর্ট করছেন না? দেখেন সারা বাংলাদেশে আমরা নিউজ দেখলাম কি, টিকার সংকট। প্রথম দিকে একটা নিউজই, টিকা কিনে নেই, ইন্টারিম টিকা কিনে নেই। আপনারা নিউজ দেখেন, আপনাদের পক্ষ থেকেই নিউজ আমরা জানলাম যে টিকার সংকট কখনো ছিল না। এরপর আপনাদের এই ডিটেল রিপোর্টের মাধ্যমে আমরা জানলাম যে ওই সময় ব্যাক টু ব্যাক স্বাস্থ্যকর্মীদের আন্দোলন হয়েছে, এবং একদম মানে 4 মাস জুড়ে আন্দোলন হয়েছে। আমি আপনাকে মানে ডিটেল করে বলতে পারি, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, যেই সময় এই টিকার কার্যক্রমটা একেবারে তুঙ্গে থাকে, ওই সময়টাতেই আন্দোলনগুলো হয়েছে। তাহলে এই আন্দোলনগুলো কারা করলো, কারা প্যাট্রন করলো, কিভাবে এই আন্দোলনগুলো মাথাচাড়া দিয়ে উঠলো? দেখেন এখানে দ্বিতীয় যেই সংকটটাকে আমরা এখন পর্যন্ত অ্যাড্রেস করি নাই বুকে সাহস রেখে, আচ্ছা, সেটা হচ্ছে যে আমাদের টোটাল স্বাস্থ্য প্রক্রিয়া, এই পুরো প্রক্রিয়া আমাদের লিমিটেশনস আছে, সেই লিমিটেশনস গুলোকে আমরা অ্যাড্রেস না করার ফলে এটাও একটা কারণ যে এটা কি স্পাইক করছে এভাবে করে, মানে ডেথ রেটটা। জি, ধন্যবাদ মোশাররফ আহমেদ ঠাকুর। একেবারে শেষ পর্যায়ে রয়েছে, শেষে আপনার কথা শুনতে চাই যে এই অবস্থায় আসার জন্য কোন দল বা কোন সরকারের আসলে দায়বদ্ধতা বেশি বলে আপনি দেখেন? আমি তার চেয়েও বড় যে প্রশ্ন, যেখান থেকে উত্তরণের উপায় কি? হামের পরিস্থিতি, হামের এই মুহূর্তে যে 512 জন শিশুটা মারা গেছে। আমি আপনাকে বলি যে আমি যখন হামের এই কথাটা চিন্তা করি যে এক একটা মৃত্যু, 512টা মৃত্যু, আমি আপনাকে বলি যে আমি একেবারে এটা ভান করে বলছি না। আমার এইটা যখন আলোচনা করি, আমার সাথে সাথে আমার পালস রেট চেঞ্জ হয়ে যায়, প্রেশারটা হাই হয়ে যায়, যে এক একটা মা, এক একটা বাবা কিভাবে সহ্য করেছে এতগুলো মৃত্যুগুলো সহ্য করেছে কিভাবে মানুষ, বাংলাদেশের মানুষ। বাংলাদেশে তো আরেকটা গণ অভ্যুত্থান হয়ে যাওয়ার কথা,
বিপ্লব হয়ে যাওয়ার কথা, 512টা ফ্যামিলি। তো এইখানে আমি আপনি বলছি যে 512টা প্রাণ। তো যে আমি আপনাকে বলি যে এইটার বিষয়ে আমি তাহসিন রিয়াজের সাথে আমি একমত যে একটা আইনি ব্যবস্থা হওয়া উচিত এবং এটার নিয়ে একটা তদন্ত হওয়া উচিত, একেবারেই তদন্তটা হওয়া উচিত এবং তদন্ত করে এটার একটা ফলাফল জানানো উচিত। এবং আমার মনে হয় যে প্রথম কথা হচ্ছে যে মার্চ মাস থেকে আমরা যেটা জানছিলাম যে তাহসিন রিয়াজ যেটা গভর্নমেন্ট অ্যাকশনে ছিল না, ভ্যাকসিনেশনের কার্যক্রমে গভর্নমেন্ট ছিল না, এটা তো সত্য কথা। তো শেষ এবং পর্যায়ে রয়েছে। শুধু 4 মাসে যে 4 মাস ভ্যাকসিনেশন তো চলে প্রায় সারা বছরই চলে, 9 মাস 15 মাস, 9 মাস 15 মাস। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমি আরেকটা বাড়তি একটা কথা শোনাতে চাই, আপনি জি, যেটা accept শেষের দিকে করতেছেন না, রয়েছে। সেটা হচ্ছে এখন বড়দেরও হার্ম হচ্ছে। এইটা জিনোম সিকোয়েন্স পাল্টাই নাই, ক্যারেক্টারিস্টিক্স পাল্টাই নাই, কিন্তু হার্মের প্রাদুর্ভাব অনেক বেশি হওয়ার কারণে বড়দেরও হার্ম হচ্ছে। বড়দের হার্ম হলে তেমন কিছু হয় না, শুধু গর্ভবতী মা যারা আছেন তারা জনসমাগম এড়িয়ে চলবেন। তারপর ডায়াবেটিস হাই প্রেশার যাদের আছে তারা জনসমাগম এড়িয়ে চলবেন। ধন্যবাদ, মাস্ক ইউজ ধন্যবাদ করবেন। মোশাররফ আহমেদ ঠাকুর। আমরা আশা করছি আমাদের এই অবস্থা থেকে, এই বিপজ্জনক পরিস্থিতি থেকে আমরা সহজে উত্তরণ করতে পারবো এবং ভালোর দিকে যাবে। অনেক ধন্যবাদ মোশাররফ আহমেদ ঠাকুর এবং তাহসিন রিয়াজ, আপনাদের দুজনকেই আমাদের আজকের কড়া আলাপে আসার জন্য। দর্শক, শেষ করছি কড়া আলাপ। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।